দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করে থেকে এই আয়োজনে উঠে আসে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও। আজকে আমাদের আলোচনার বিষয় মানবাধিকার। দেশে দেশে বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান, সাবেক উপাচার্য নোয়াখালী বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে জুমে যুক্ত হবেন কাজী রিয়াজুল হক, সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে আমরা কিছুক্ষণের মাধ্যমে স্টুডিওতে পাবো কিছুক্ষণের মধ্যে অধ্যাপক ডক্টর কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা আপাতত শুরু করতে চাই অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান আপনাকে দিয়ে। অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান, একটু জানতে চাই মানবাধিকারের বিষয়টা তো এক এক দেশে আসলে এক এক রকম। আমরা তো বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রচুর কথা শুনি, বিশেষ করে নির্বাচনের আগে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটলেই মানে উন্নত বিশ্বের পক্ষ থেকে মাঝে মধ্যেই তীর ছোড়া হয় বাংলাদেশের দিকে। এখন আসলে মানে ফিলিস্তিন ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেই জায়গায় মানবাধিকার বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে, সেই জায়গায় আমরা খুব বেশি কথাবার্তা আসলে শুনি না। এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলো ফুসে উঠেছে, সেখানেও অনেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে, মারধর করা হয়েছে। সব মিলিয়ে এই জায়গাটা একটু আপনার চোখে দেখতে চাই। বাংলাদেশের পক্ষ থেকে ওবায়দুল কাদের আজকে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো রকম সংঘাত নেই, কিন্তু সত্য বললে তাদের আঘাত লাগলে তো আসলে কিছু করার নেই। ধন্যবাদ। দেখেন, মানবাধিকার একটা হচ্ছে সার্বজনীন কতগুলো বিষয় আছে, আর একটা হলো যে পার্সপেক্টিভটা, প্রেক্ষিতটা এক একটা দেশে এক এক রকম বটে। এখন মানবাধিকার, সার্বজনীন মানবাধিকারের যে ঘোষণা জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেটি আছে আমাদের সংবিধানেও। জি, মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই দুটো জায়গার ভেতরে মানবাধিকারের বিষয়গুলো আছে। মূলনীতিটা হলো একটা কমিটমেন্ট, আদর্শ। জি জি। আর মৌলিক অধিকার তো আপনি বাস্তবায়ন করতে বাধ্য। এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে বঙ্গবন্ধু এটা অনেক জিনিস ঠিক মৌলিক অধিকারের ওখানে রাখেন নাই। কারণ রাষ্ট্রের আসলে সেই সময় সেই সব বিষয়গুলো করার সামর্থ্য ছিল না। সুতরাং কতগুলো জিনিস রাষ্ট্রের আদর্শের ভেতরে রাখা হয়েছে, আমরা যে বলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সেই অধ্যায় কিন্তু বাংলাদেশের সংবিধানে সেটি খুব ভালোভাবেই আছে। এবং বাংলাদেশ আন্তর্জাতিক এই যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা থেকে শুরু করে সেই চাইল্ড রাইট, ওই নারী যে নীতি, সব জায়গায় কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে। এবং বাংলাদেশে আমরা দেখছি যে চেষ্টা করা হয়েছে নানাভাবেই মানবাধিকার যাতে রক্ষিত হয় এবং মানবাধিকার এগিয়ে যাওয়া। এবং উন্নত দেশগুলোর মধ্যে আমরা যদি ইউরোপ বলি একরকম, বা জাপান অন্যান্য, কিন্তু আমেরিকা বরাবরই, আমেরিকা এবং তার যারা অ্যালাইড ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক সহ অন্যান্যরা, তাদের যারা মুখপাত্র, তারা কিন্তু একচোখা, আমেরিকা একচোখা। আপনি এই মিডিয়ার গণমাধ্যমের স্বাধীনতা বলেন, আপনি এই যে বর্ণবাদ বিরোধী যে অবস্থানের কথা বলেন, আমরা দেখছি যে সেই কালো মানুষ, ব্ল্যাক ইজ ম্যাটার, সেই মুভমেন্ট হয়েছে। কিভাবে পুলিশ সেখানে নির্বিচারে গুলি করে লোক মারে, আপনার এই প্রত্যেকটা জায়গায়। এমনকি যে গণমাধ্যম পশ্চিমাদেরই, বিবিসি মনে করেন, সেই বিবিসিও এই মুহূর্তে আমেরিকাতে চালু আছে কিনা আমি জানি না, একসময় বিবিসিও ওখানে বন্ধ ছিল। সুতরাং প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা নিয়ন্ত্রণ, অর্থাৎ তারা যেটা বলবে সেইটা উন্নয়ন, তারা যেটা বলবে সেটা মানবাধিকার, তারা যেটা বলবে সেটা গণতন্ত্র, এবং সেটি একচোখা। আর আজকে যে প্রসঙ্গটি আনছেন, আমার মনে হয় যে ইসরায়েল প্যালেস্টাইনি জনগণের উপরে তার নারী শিশুকে যে নির্বিচারে হত্যা করছে, আমার কোনো রাষ্ট্র নাই যে এটাকে বলবে না যে মানবাধিকারের লঙ্ঘন। আমেরিকাও কিন্তু বলতে পারছে না। জাতিসংঘ, আমরা সবাই জানি যে এইসব বডিগুলো এখন খুবই আমেরিকা এবং তার পশ্চিমা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং বায়াস। তা সত্ত্বেও কিন্তু জাতিসংঘ এই মানবাধিকার লঙ্ঘন বা তার নিন্দা করেছে। দেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইসরায়েলকে যুদ্ধ অপরাধের জন্য মামলা হয়েছে, তাদের নানা এম্বার্গো হচ্ছে, একদম এই আমেরিকা বা পশ্চিমাদের নিয়ন্ত্রিত জায়গা থেকেও। তারপরও আমেরিকা নিছক তাদের স্বার্থে। তারপরে শেষের দিকে তো আমেরিকান প্রেসিডেন্ট
ইসরায়েলকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন, সেই বিষয়গুলো জানাচ্ছে, কিন্তু আমেরিকার এটা পুরো হিপোক্রেসি। আমেরিকার রাজনীতিটা, গণতন্ত্র, আমি বলবো যে এখনো আমেরিকায় গণতন্ত্র আমেরিকায় প্রতিষ্ঠিত হয় নাই। আমরা বেশ কয়েকটা ঘটনা আপনি দেখেছেন যে কিন্তু আমেরিকাতেই সেইভাবে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। আমরা বলবো মানবাধিকার আজকের যে ইস্যুতে আপনি দেখেন ছাত্ররা বিক্ষোভ করছে শান্তিপূর্ণভাবে, সেখানে আর একটা গ্রুপ তারা হামলা করছে, তা সেটা কি কোনো ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র হতে পারে? আবার পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কারণ এই যে কর্পোরেট যে হাউসগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, বড় বড় এগুলো, তার বেশিরভাগ মালিক হলো ওই ইহুদি সংগঠন। সবচেয়ে ইন্টারেস্টিং, ইহুদি হলেই যে এটা তো আমি প্যালেস্টাইন যুদ্ধকে মুসলমান ইহুদি যুদ্ধ আমি দেখি না। সেখানে নারী শিশু তাদের উপরে যে হামলা হচ্ছে, সেখানে খোদ আমেরিকাতে খোদ ইহুদিদের সংগঠন তারাও প্রতিবাদ করছে। এই যে ছাত্ররা যে বিক্ষোভ করছে, এর মধ্যে তাদের বিক্ষোভও কিন্তু আমরা দেখছি, তারাও বলছে যে এই হত্যা বন্ধ করতে আমেরিকা সাহায্য। জো বাইডেন কথা বলেছেন এই বিষয়ে, তিনি বলেছেন যে মানে দাবি তো যে কেউই দাবি করতে পারে, কিন্তু মানে বিশৃঙ্খলা করার অধিকার আসলে শিক্ষার্থী। বিশৃঙ্খলা কিন্তু হয়নি। বিশৃঙ্খলা করছে কখন? পুলিশ যখন বাধা দিয়েছে, ব্যারিকেড দিয়েছে, বা পুলিশ যখন তুলে দিতে গেছে ওখান থেকে, তারা ক্যাম্পাসে বসে অবস্থান গ্রহণ করেছে, সেটা তো বিশৃঙ্খলা কি? এবং পুলিশের যেভাবে লাঠিচার্জ, যেভাবে হামলা, এবং পুলিশের পাশাপাশি ইসরায়েলপন্থী যারা তাদের যে হামলা, এবং তার তো কোনো লজিক নাই। আমি বলবো যে এটি মানবাধিকারের পুরো লঙ্ঘন, এবং এটি যথার্থ যে তাদেরটা কে বলবে? তারা তো হলো বিশ্বমোড়ল, তারাই তো নির্ধারণ করবে যে আপনার মানবাধিকার কিসে আছে কিসে নাই। এবং তারা যে এই বিশ্বের রাষ্ট্রে রাষ্ট্রে যে ইন্টারফেয়ার করছে, সেটি তো জাতিসংঘের চার্টারে কি সেটি আছে? সেটি মোটেই নেই। আপনি কেন, আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন যে তারা যাকে তাদের উপরে তাদের ওখানে যে ইরান যে পদক্ষেপ নিয়েছে, এই জন্য ইরানের উপরে তাদের পছন্দ হচ্ছে না বলে তারা নিষেধাজ্ঞা দিবে। তো ইসরায়েল যে করে, ইসরায়েলকে অব্যাহত তারা অস্ত্র দিয়ে যাচ্ছে। সুতরাং এই মানবাধিকার লঙ্ঘনে আমেরিকা সরাসরি অংশীজন। আপনি ইসরায়েল আর আমেরিকা তো দুই জিনিস না। আসলে ইসরায়েল যে লড়ছে, ইসরায়েল মানেই আমেরিকা, কারণ একদম সম্পূর্ণভাবে আমেরিকার অস্ত্রে লড়ছে। আর এই বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলের এই নানা সামরিক বা নানা বিষয়ে গবেষণা হচ্ছে, এদের প্রথম দাবি ছিল যে ফান্ড না নেওয়া, কারণ সেই গবেষণা দিয়ে যে উদ্ভাবন হচ্ছে সেটি ব্যবহার করা হচ্ছে নারী শিশুকে হত্যা করার ক্ষেত্রে। সুতরাং প্রধানমন্ত্রী এদিন প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি বলেছেন যে আমেরিকায় তিনি এই যে দুই বাংলাদেশি হত্যার নিন্দা জানিয়েছেন, এবং এই যে শিক্ষার্থীদের উপরে এই যে আন্দোলনে যেরকম বিশৃঙ্খলা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, সেটিরও নিন্দা জানিয়েছেন। তখন তিনি একটু বলেছেন যে মানবাধিকার ছবক দেওয়া যুক্তরাষ্ট্র আইনের নিজের মুখ দেখে না। না, সেটি তো বটেই, আইনে কখনই না, কোনো প্রসঙ্গে। আপনি শুধু এটি না, আপনার প্রত্যেকটা প্রসঙ্গে আপনি দেখবেন যে তারা যেটা নির্ধারণ করবে সেটি হলো স্ট্যান্ডার্ড। সুতরাং এটি হলো তাদের নেচার। আরেকটি হলো মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অবশ্যই তার সৎসাহসের জন্য ধন্যবাদ দিতে হবে, কারণ প্যালেস্টাইনের উপরে যে এই নির্যাতন, নিপীড়ন, প্যালেস্টাইনের স্বাধীনতা, এ প্রসঙ্গেও আপনি দেখেন গোটা একটা হলো ইরান আছে, আর যদি অন্য রাষ্ট্রগুলোর মধ্যে বলেন তাহলে প্রথমেই হলো বাংলাদেশ, যারা নিঃসংকোচে নির্দ্বিধায় এই হামলার নিন্দা করেছে, প্যালেস্টাইনি জনগণের যে অধিকার, স্বাধীনতা, তার পক্ষে কথা বলেছে, এবং তাদের পাশে যত রকম সাহায্য করা যায় তা নিয়ে বাংলাদেশ দাঁড়িয়েছে। এবং এখানে আজকে একটা কথা বলে আমি শেষ করি, যেটা ইয়াসির আরাফাত এখানে বলেছিলেন, বা ইংল্যান্ডেও একবার প্যালেস্টাইনি আমাদের এক বন্ধু এ কথাটা বলেছিলেন যে বঙ্গবন্ধুও কিন্তু জাতিসংঘে প্যালেস্টাইনের রাইট, এই যে স্বাধীনতা বা তাদের অধিকারের কথা, বঙ্গবন্ধুই হলেন সেই রাষ্ট্রনায়কদের অন্যতম বা প্রথম যিনি জাতিসংঘে সেই প্যালেস্টাইনি জনগণের অধিকারের কথা উত্থাপন করেছিলেন। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছিলাম মানবাধিকার দেশে দেশে বিষয় নিয়ে, বাংলাদেশের বাস্তবতা, একই সঙ্গে এখন যে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে সেই জায়গায় মানবাধিকার পরিস্থিতি, পাশাপাশি এখন যুক্তরাষ্ট্রের যে ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ শিক্ষার্থীরা ফুসে হচ্ছে, সেই জায়গার মানবাধিকার বিষয় নিয়ে আমরা একটু কথা বলছি। সব মিলিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক এবং যারা শুনছেন।
মানবাধিকার তো আসলে সারা পৃথিবীতেই আসলে মানবাধিকার নিয়ে আলোচনার স্কোপ তৈরি হয়েছে এখন। গণতন্ত্র প্রায় সব জায়গাতেই একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, এটা সত্য কথা। কিন্তু আমাদের এই দেশগুলোর প্রেক্ষাপটে আমরা যদি পশ্চিমা বিশ্বে মানবাধিকারের বিষয়টা দেখি, তার সাথে গুণগত একটা পার্থক্য আসলে আছে, এটা সত্য কথা। দেখুন, শিক্ষার্থীদের যেই প্রোটেস্ট, সেটার সাথে আমাদের যেই শিক্ষার্থীরা তাদের প্রোটেস্টের একটা পার্থক্য আছে। দেখুন, কয়েকদিন আগে কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস, এটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটা মানবাধিকার রিপোর্ট, পরিস্থিতির রিপোর্ট দিয়েছে, এবং সেখানে যা দিয়েছে সেটা তথ্যভিত্তিক, তাতে কোনো সন্দেহ নেই। তাদের এটা পেশাদারিত্বের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়েও খুবই খোলামেলা কথা বলেছেন তারা। এখন যুক্তরাষ্ট্রে বিশেষ করে যদি আপনি বলুন যে প্রো প্যালেস্টাইন প্রোটেস্টার যারা, আমাদের স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় আছে ওখানে, তাদের যে প্রোটেস্ট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ সমাজ মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কি হবে সেই বিষয়ে কিন্তু তাদের একটা কন্ট্রিবিউশন, এটা আমি মনে করি নতুন করে দেখবার বিষয় আছে। তারা যেটা চাচ্ছিলেন এখানে মানবাধিকারের বিষয়টা দেখুন, তাদের কথাটা বলে ওই জায়গায় আসি। তারা যেটা চাচ্ছে যে যারা ইনভেস্ট করছে, ইনভেস্টর, তারা একই সঙ্গে প্যালেস্টাইনের উপর যে আক্রমণ হচ্ছে, গণহত্যা হচ্ছে, সেখানে কন্ট্রিবিউট করছে, আবার এখানে ইউনিভার্সিটিতে কন্ট্রিবিউট করছে। আবার একই সঙ্গে যারা টিউশন ফি দিয়ে পড়ছে, ইউনিভার্সিটি যাদেরকে সম্মানিত করছে, তারা কিন্তু গণহত্যার সাথে জড়িত। ফলে শিক্ষার্থীদের যে এই অনুভূতি, অর্থাৎ শিশু নারী হত্যা, এবং আমেরিকার যে পররাষ্ট্রনীতি, যেখানে মানবতার কথা তারা বলছে, মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা রিপোর্ট দিচ্ছে, এবং সেটার অথেন্টিসিটি নিয়েও মানুষের প্রশ্ন নেই, কিন্তু সেই দেশে শিক্ষার্থীরা আমাদেরকে স্মরণ করিয়ে দিল যে মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা বড় প্রশ্ন করবার জায়গা আছে, এবং সেটা ট্রাম্প প্রশাসন কিন্তু আরও নিষ্ঠুর এবং খুব অন্যরকম। বাইডেন প্রশাসনে তাদের পররাষ্ট্রনীতির যেটা আছে এটা অভিন্ন হলেও তাদের একটা তাদের যেটা বেসিকই এটা গণতান্ত্রিক যে ভ্যালুটা, এটা তারা আসলে শোকেসিং করেই কিন্তু সারা পৃথিবীতে তাদের সম্পর্কগুলোকে এস্টাবলিশ করছে। সেখানে গতকাল আমি যে জিনিসটা দেখলাম যে বাইডেনের যে বক্তব্য, যেহেতু নির্বাচন আছে সামনে, সেহেতু তিনি হি ওয়ান্টস টু স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন হিজ ওন ইন্টারেস্ট অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। আমার যেটা মনে হয়েছে, তিনি বলছে যে প্রোটেস্ট করার অধিকার সবার আছে, কিন্তু বিশৃঙ্খলা তৈরি করার অধিকার নেই। খুব সঠিক কথা বলেছেন। কিন্তু সেখানে একজন সাংবাদিকের কথা আমি আপনাকে বলতে পারি, বিবিসিতে আমি লক্ষ্য করেছি, তার বক্তব্যটা হচ্ছে, উনি হচ্ছে সান্তা মারিকা মিরর, এটা সাংবাদিক, এবং তার নাম হচ্ছে ডলার্স কুইন্টানা। তার বিবিসির তার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এবং ওনাকে বলা হচ্ছে যে আসলে আপনি কি মনে করছেন যে বাইডেনের যে এই বক্তব্য, আর আপনার অবজারভেশন কি? উনি একজন রিপোর্টার, ওটার ওনার কথা হচ্ছে যে এর আগের রাত আমি যা দেখেছি সেটা ভয়াবহ, এবং সাংবাদিকদের জন্য সেটা আসলে টিকে থাকবার মতো নয়। ফলে ওখানে পুলিশি যেই আক্রমণ বা ভূমিকা, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার যেই অভিযোগ আমরা আমাদের শাসক দলের বিরুদ্ধে এখন করি, আমি পরিষ্কার লক্ষ্য করেছি, এবং আমি নিজেও দেখার চেষ্টা করেছি যে খোদ মার্কিনীরা যারা গণতন্ত্র শেখায় সারা পৃথিবীতে, তারা নিজেদের ইস্যুগুলো যখন অ্যাড্রেস করে, তখন এই অর্থাৎ শাসকরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে কোনো একটা জায়গায় অভিন্নতা শো করে, সেটা দেখেছি। তবে বাইডেনের বক্তব্যটা একটু টেকনিক্যালি নিতেই হবে, এবং এই সাংবাদিকের যদি তুলনা করেন তাহলে এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বাইডেনকে যখন জিজ্ঞেস করা হলো, জো বাইডেনকে, যে আপনি আপনাদের এই নীতিটা, বিশেষ করে প্যালেস্টাইনে যে ইসরায়েলি হামলা, কিংবা আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রোটেস্টারদের যে আপনারা ধরছেন, প্রায় 2000 শিক্ষার্থীকে নানাভাবে ধরা হয়েছে, এই নীতির কোনো পরিবর্তন হবে কিনা? হি ইউজড এ সিঙ্গেল ওয়ার্ড অ্যান্ড দ্যাট ওয়াজ নো। এটা আমাকে খুব আহত করেছে, এবং আমার যেটা ব্যক্তিগতভাবে অনুভূতি সেটা হচ্ছে যে মুসলমানদের নিয়ে সারা পৃথিবীতে ইসলামোফোবিয়া যেটা,
এটা আসলে যতই করুক, জাতিসংঘে আমরা দেখেছি এটার বিরুদ্ধে কথা হয়েছে, নীতি হয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা দেখলাম যে এটা আসলে সারা পৃথিবীতেই একটা ইসলামোফোবিয়া কাজ করে, এবং প্যালেস্টাইনে ইসরায়েলিদের যে আক্রমণটা কোনো না কোনোভাবে ইসরায়েল নীতি মার্কিনীদের যেটা, সেটার সাথে এই বিষয়টা কিঞ্চিত জড়িত কিনা একটু চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের সঙ্গে কাজী রিয়াজুল হক আছেন, সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। কাজী রিয়াজুল হক, শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুনতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই শুনছিলেন আলোচনা। আমরা একটু মানবাধিকার বিষয় নিয়ে কথা বলছি বিভিন্ন উদ্দেশ্যের। আমি একটু জানতে চাই যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন যে ঘটনাগুলো ঘটছে, ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপরে যেরকম নির্যাতন হচ্ছে, এই বিষয়গুলো কি মানে বাংলাদেশের জন্য কেউ কেউ বাংলাদেশের মানবাধিকারের যে বাস্তবতা সেটিকে মানে কোনো রকম স্বস্তির জায়গা তৈরি হওয়ার কোনো সুযোগ দেখেন কিনা, যে ওইখানে এরকম হচ্ছে আমাদের অবস্থা তাহলে তো ভালো, মানে বিষয়টা এরকম দেখার কোনো সুযোগ আছে কিনা? সেটা বড় কথা না, খারাপ সব জায়গায় খারাপ। তো আমি যেটা বলবো, প্রথমেই আমি যেটাতে শুরু করতে চাই সেটা হচ্ছে যে ইসরায়েল একটা বিস্ফোরা, একটা ভলক্যানো, এবং ইসরায়েলের জন্ম হয়েছে আমেরিকার হাত ধরে। আমেরিকা একবার এক এক ধরনের কথা বলে। দেখেন 1948-এ আমেরিকান ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ডিক্লেয়ার করলো। জি, তারা কয়েকটা দেশকে মিলে তারা আলাপ আলোচনা করে, বছর পর বছর আলোচনা করে তারা একটা চমৎকার একটা ইনস্ট্রুমেন্ট পৃথিবীকে দিল, যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা। ঠিক দেখেন ওই বছরেই, ইন দ্য সেম ইয়ার, তখন বোধহয় রুজভেল্ট বোধহয় প্রেসিডেন্ট, সেম ইয়ারে ইসরায়েলকে তারা নিজেদের একটা প্রোক্লেম করলো যে আমরা একটা স্বাধীন দেশ, এবং সাথে সাথে আমেরিকা সেটাকে সাপোর্ট দিল। ইন দ্য সেম ইয়ার, ইন 1948। এবারও যদি আপনারা দেখেন যে ইসরায়েলে যে ঘটনা ঘটলো এই অক্টোবর মাসে, সেই ঘটনা যেতে শুরু হলো যেদিন ইসরায়েলের অত্যাচার নির্যাতন, তো সেই দিন থেকে, সেই 7 অক্টোবর না কত তারিখ সম্ভবত, সেই দিন থেকেই আমেরিকা শুরু করলো। বাইডেন সেই দিনই সাপোর্ট দিল, আনইউনিমাস সাপোর্ট, অন্ধ সাপোর্ট বাইডেন যেটা দিল। বাইডেনের মধ্যে মানুষের বিশ্বাস যে ছিল, সেই বিশ্বাসটা টোটালি তিনি নষ্ট করে ফেললেন সেই দিনই আর কি। ডেমোক্রেট হিসেবে তার প্রতি একটা বিশ্বাস ছিল, সেটা নষ্ট করে ফেললেন। এবং 60-এর দশকে যদি আপনি দেখেন যে ভিয়েতনাম যুদ্ধ প্রতিটি আমেরিকান মানুষের বিরুদ্ধে ছিল, কিন্তু আমেরিকান প্রশাসন সেটা তারা করে গেল। এখনো কিন্তু তাই, খোদ আমেরিকাতেই কিন্তু ছাত্ররা, যুবকরা, বিভিন্ন শ্রেণীর মানুষরা, সুদীজনরা, তারা কিন্তু প্যালেস্টাইনে যে নারী শিশুর উপর যে নির্যাতন হচ্ছে, সাধারণ জনগণের উপর যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। কিন্তু আমেরিকার কোনো হুঁশ নেই, আমেরিকা এগুলো দেখছে না, অথচ সারা পৃথিবীকে ওরা সবক দিয়ে বেড়াচ্ছেন। দিস ইজ ভেরি আনফর্চুনেট ফর এ কান্ট্রি লাইক আমেরিকা। তো এখন আমেরিকা একটা অনেক উচ্চশিক্ষিত দেশ, তারা অনেক উন্নত দেশ, তারা অনেক সম্পদশালী দেশ, এ কথা আমরা অস্বীকার করতে পারছি না। কিন্তু সবক দেওয়ার, মানবাধিকারের ব্যাপারে সবক দেওয়ার অধিকার আমেরিকা কতদিন আর এভাবে ধরে রাখতে পারবে যায় না, তাদের এই ডুয়াল রোল প্লে করে আর কি। তো আপনি যেটা বলছিলেন যে দেখেন এখানে এবার যে ঘটনাটা ঘটছে, আমরা একটু আগে ওয়াহিদুজ্জামান সাহেবের এবং আরেকজন বিজ্ঞ আলোচকের বক্তব্য শুনছিলাম, শুনে ওনারা সবই বলে গেছেন। আমি শুধু তার সাথে একটু যোগ করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে এই যে ইসরায়েলের দাবি তো নতুন কিছু না। ইসরায়েল দাবি তো শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে না, ইসরায়েলের দাবি তো শুধু আমেরিকাতে না, গোটা পৃথিবীতে ইসরায়েলের দাবি। গোটা পৃথিবীর মানুষ, সভ্য মানুষ ইসরায়েলের প্রতি যে নির্যাতন চলছে, সেই নির্যাতনের প্রতি ঘৃণা জানাচ্ছে। আর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো বিদেশে প্রথমে যে শি ওয়াজ দ্য অনলি স্পিকার, যে সরাসরি ভাবে ইসরায়েলের এই নির্যাতনের পক্ষে কথা বললো, প্যালেস্টাইনের নির্যাতনের বিরুদ্ধে কথা বললো, এবং ইসরায়েলকে উনি নিন্দা জানালেন। তো এই যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলোর ব্যাপারে তাদের কিন্তু কোনো টনক নড়ছে না, তারা অন্যকে সবক দিয়ে বেড়াচ্ছে। তো সেটা খুবই দুঃখজনক ঘটনা। আমি মনে করি যে আমেরিকার এই শক্তিটা বোধহয় দিন দিন, তারা কতক্ষণ বুঝতে পারছে জানি না, তারা অনেক বিজ্ঞ, কিন্তু তারা তাদের যে অধিকারটা ছিল, সেই অধিকারটা তারা বোধহয় দিন দিন। আমাদের অবস্থা কেমন স্যার? আমাদের বাস্তবতা কি দেখছেন? আমাদের 2023-2000 লাস্ট যে মানবাধিকার রিপোর্ট, সেখানেও বলা হচ্ছে খুব বেশি নড়চড় নেই, একই রকম বাস্তবতা আছে। আমাদের অবস্থা কেমন?
বাংলাদেশের মানবাধিকার অবস্থা? আমাদের অবস্থাটা তো আমেরিকাতে যেটা ঘটেছে বিশ্ববিদ্যালয়ে, আমি সেটা বলতে পারবো যে এখানে দুজন বিশ্ববিদ্যালয়ের, হয়তো আমি জানি, ওনাকে আমি ঠিক জানি না, তো উনি হয়তো বিশ্ববিদ্যালয় থেকে আসছেন। জি, উনি আমরা যেটা দেখেছি প্রশাসনে কাজ করতে যেটা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের আইন শৃঙ্খলার অবনতি হলে আমরা সেখানে যেতাম, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে এটা তো দেখছি না প্যালেস্টাইনে কি করছে না করছে, তাহলে যেটা খবরের কাগজে, টিভিতে, মিডিয়াতে যেগুলো দেখতে পাচ্ছি, তার মানে আমাদের চেয়ে তারা অনেক বেশি এগিয়ে গেছে এই নির্যাতনের দিক থেকে, যেভাবে মানুষকে ধরছে। এবং আজকে না, আমেরিকাতে যে কিভাবে ধরে একটা মানুষকে দেন, একটা ব্ল্যাক মানুষকে কিভাবে তারা শেষ করে ফেললো, আর কি মেরে ফেললো। তো আমেরিকাতে যে নির্যাতন গুলো, সেই নির্যাতন গুলো অসহ্য নির্যাতন। আমাদের দেশের অবস্থা আমি যে খুব একটা ভালো বলবো না, তবে এখন আমাদের দেশে যে পরিস্থিতি আছে সেটা আমেরিকার এই যে ঘটনা গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে দাঁড়াটা করছে, তার চেয়ে আমাদের অবস্থা অনেক ভালো। অনেক ধন্যবাদ। শুনছিলেন ডক্টর মহিদুজ্জামান, আমাদের অবস্থা ভালো বলছেন, এখনকার বাস্তবতায় ইউএসএতে। ধন্যবাদ। দেখেন যে এটি সত্য, যেভাবে ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাস কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ব্যবস্থা আমাদের দেশে এরকম হয় না, এবং পুলিশ প্রশাসন করেছে, সেটি আমাদের দেশে হওয়ার সুযোগ নেই, কোনো আমলেই না। আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ছিলাম, আমি তো মনে করি ছাত্ররা যে সেখানে একেবারেই সবসময় ঘুমিয়েছিল, কোনো দ্বিমত আমার সাথে করে নাই তা না, কিন্তু আমরাই সেটা সলভ করেছি, কখনো পুলিশকে ইন্টারফেয়ার করতে দেয়নি। আমি আই এম শিওর যে এরকম বহু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতেও, যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই অ্যালাউ করতো না। আর আমাদের দেশে সেটা করার সুযোগ নেই। মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আছে 12, জাহাঙ্গীরনগর আছে 4টায়, অন্যগুলোতেও এটা কিন্তু জেনারেল একটা সেন্টিমেন্ট। যদি এইভাবে পুলিশ দিয়ে যদি এইভাবে ইন্টারফেয়ার করে, দেখবেন যে সবাই ফুঁসে উঠছে, সবাই কি আপনি কি আর একজন, এইটা কিন্তু আমাদের দেশে সাহসী পাবে না, আর আমরা কখনো এটা অ্যালাউ করব না, এবং আমাদের দেশে এই প্র্যাকটিস নেই। কিন্তু আমরা আসলেই বিস্মিত, আমেরিকা দ্বিমুখী নীতি, আমেরিকার বেশিটাই লোক দেখানো, এবং বিশ্বকে কিভাবে শোষণ করা, এবং তাদের যে সেখানে যুদ্ধ যেখানে যেখানে বাজাই দেওয়া যায় দেওয়া। এবং আমরা একটা, বাংলাদেশের মানুষ অনেকেই ভুল করেছে, আমরা ভেবেছি বোধহয় ডেমোক্রেট বলতে, ডেমোক্রেট না, এই ডেমোক্রেটরা সবসময় যুদ্ধ বাজায়, এবং বাইডেন একজন যুদ্ধবাজ একদম। যদি আমি ক্লিয়ারলি বলি, আমার ওরকম কোনো পিছুটান নাই বলার জন্য, বাইডেন টোটালি একজন যুদ্ধবাজ, এবং দ্বিমুখিতারও একটা সীমা থাকে, কোনো স্ট্যান্ডার্ড নেই। যেখান দিয়ে ইসরায়েলে এই পেলসি সহ, যে তাদের যে সাবেক স্পিকার সহ ডেমোক্রেটিক পার্টির বেশ কিছু মেম্বার, সেনেট মেম্বার, কংগ্রেসম্যানরা চিঠি দিয়েছিল তাদের অস্ত্র না দিতে, কিন্তু সেই অস্ত্র তো দেওয়া হয়েছে, উপরন্তু সেখানে $26 বিলিয়ন তাদের সাহায্য দেওয়া হয়েছে। তো আপনি কিভাবে এটাকে দেখবেন? অব্যাহত অস্ত্র দেওয়া হচ্ছে, এবং সেই অস্ত্র কোথায় ব্যবহৃত হচ্ছে? বড় বড় কথা বাইডেন বলছে যে না, শিশুদের করো না। একদিকে সে নেতানিয়াহুকে অন্ধভাবে, খোদ ইসরায়েলে কিন্তু বিক্ষোভ হচ্ছে, আপনি আমেরিকা বাদ দেন, ইসরায়েলের ছাত্ররা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, যুদ্ধ বন্ধ করতে বলতেছে, কিন্তু এই যুদ্ধ নেতানিয়াহু করছে বাইডেনের সমর্থনে, একদম ক্লিয়ারলি আমেরিকার সরকার, আমেরিকার সমর্থন, সাহায্য, মদত নিয়েই যুদ্ধ হচ্ছে। একটু নিয়ে আসি ডক্টর কামরুল হাসান, যেটি স্যার বলছিলেন কাজী রাজুল হক, যে আমাদের অবস্থা, মানে এর মাধ্যমে কি আমাদের অবস্থা স্বস্তিদায়ক বলার সুযোগ আছে কিনা? আমাদের দেশে কি আসলে মানবাধিকার পরিস্থিতি এতটা ভালো? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের পরিস্থিতিটা হচ্ছে কি, অ্যাথেন্স থেকে ঢাকা গণতন্ত্র যদি ইতিহাস দেখেন, বাংলাদেশ একটা বিশেষ জায়গায় এসেছে, সেটা হচ্ছে গণতন্ত্রের নতুন একটা ডেফিনিশন তৈরি করেছে। দেখুন, মার্কিনীদের সমালোচনা আমরা করছি, যেহেতু বেশিরভাগ জায়গায় তারা আসলে সফল হয়েছে, প্রভাবশালী দেশ, এবং সেখানে পুলিশের এই আচরণ সবাই অবাক হয়েছে, তাদেরকে আক্রমণ করবার জায়গা খুঁজি, আর আমরা প্রশংসা করার জায়গা খুঁজি, সেটা পাই না। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ আপনি শাসক দলের, আমি একেবারে নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই, 2014 পর থেকে আপনি শুধু দেখেন, আমি যে কয়েকটা রিপোর্ট দেখেছি, যে ইউনেস্কো 1991 সনে তো যে
আমাদের এই সংবাদপত্রের স্বাধীনতার মুক্ত সংবাদপত্রে এটা ঘোষণা করছে। 93 থেকে সেটা প্র্যাকটিস হয়ে আসছে, পালন হয়ে আসছে। আপনি দেখুন তো আমাদের এখানে, এটা সত্য কথা, বাংলাদেশ আওয়ামী লীগ আপনার সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করে যখন আসলো তখন ক্ষমতায়ও আসলো, এবং সেইটা 96-তে, এবং সেটা কিন্তু একটা ভালো ছিল। সেই তুলনা যদি করেন, সেটার সঙ্গে তুলনা করেন 14, 18 এবং 24-এর, এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ কি এক হলো? ঠিক একইভাবে যে আমেরিকায় মানবাধিকার পরিস্থিতির যখন অবনয়ন ঘটে তখন সারা পৃথিবীতে সবাই অবাক হয় এবং সমালোচনা করে। আর আমাদের এখানে যখন 28 তারিখের সেই সমাবেশে দেখুন প্রায় 20,000-এর বেশি নেতা কর্মীকে গ্রেপ্তার করা হলো, এবং মারামারি হলে আমি যেটা বলি যে অন্য পক্ষে দুজনও দায়ী থাকে। এই পক্ষে দুজনও গ্রেপ্তার হলো না, অন্য পক্ষে 20,000 গ্রেপ্তার হলো। এই দেশে কি আছে? এটা কি রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে? এবং সেটা নিয়ে আমেরিকায় যে প্রোটেস্ট হচ্ছে, সেই প্রোটেস্টে পুলিশের এই আচরণে মানুষ যেমন অবাক হয়েছে, এই 20 থেকে 26,000 নেতাকর্মীকে একসঙ্গে ধরে ফেলেছে বাংলাদেশে, এবং শাসক দল 3 বার গণতন্ত্রকে প্রায় ধ্বংস করে এটাকে নির্বাসনে দিয়েছে। যে আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, এবং আমরা আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমরা চাইনি, আমরা একজন একটা ভোট দেব, সে আওয়ামী লীগ কী করে ইনক্লুসিভ ইলেকশনে আসতে পারলো না? এটা তাদের একটা দায়িত্ব ছিল। এটা না করে এখন যেটা হচ্ছে, আপনি দেখুন, হয়তো প্রসঙ্গ অন্য জায়গায় যাবে, উপজেলা নির্বাচনের কথা আপনি চিন্তা করে, স্থানীয় সরকার 2015-তে দলীয় প্রতীকী নির্বাচনের উপজেলা নির্বাচনে যেহেতু ঢুকলেন, এখান থেকে আমরা শুরু করব। একটু ফিরে আসি। অনেক ধন্যবাদ দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছিলাম মানবাধিকার, দেশের বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন 3 জন অতিথি। আবার একটু জানিয়ে রাখি আপনাদের, অধ্যাপক ডক্টর মহিদুজ্জামান আছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, একই সঙ্গে জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন ভার্চুয়ালি কাজী রিয়াজুল হক, সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। স্যার, আপনি বলছিলেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান যে বাংলাদেশের মানবাধিকারের জায়গাটা উপজেলা নির্বাচন শুরু করেছিলেন। আমি যেটা বলছি যে আমাদের আসলে যে জায়গাটা মানবাধিকারের যে প্রেক্ষাপট আর পশ্চিমা বিশ্বে মানবাধিকার যে প্রেক্ষাপট, তার একটু তো ভিন্নতা আছেই। আমরা হচ্ছি মানবাধিকারের কোন জায়গাটা আছি যে আমরা অন্তত ইনক্লুসিভ একটা নির্বাচনে যেতে পারি কিনা। আমেরিকায় কিন্তু এই সংকট নেই, ইভেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও কিন্তু সকল দল মিলে ইনক্লুসিভ নির্বাচন করে। আমরা হচ্ছে কি ইনকিউবেটরে আছি। আসলে আমাদের আগে জীবন বাঁচাতে হবে, তারপর আমাদের প্রোগ্রেসের প্রশ্ন। তো আমি সেই জন্য বলি যে আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে যে, ধরুন বিরোধী দলের অনেক নেতা কর্মী আছে, আমি যেটা জানি যে 500 মামলা, তাহলে বছরের 6 মাস তারা জেলে থাকছে, আর বাকি সময়টা গায়েবী মামলায় তারা পালিয়ে বেড়াচ্ছে। তাহলে সন্তান, পরিবার তাদেরকে 365 দিনের একদিনও দেখতে পায় না। তাহলে আপনি মানুষ হিসেবে রাজনীতি করে যদি আপনি 500 মামলার অপরাধী হতে পারেন না, কিংবা 500 মামলা কি বলছেন, মানে এক একজনের এরকম 500 মামলা আছে, এরকম বহু নেতা আছে। হ্যাঁ, আছে বহু নেতা আছে। তাহলে আপনি বলুন মানবাধিকার কিভাবে আপনি ডিফাইন করবেন, যেখানে একজন মানুষ কারাগারে থাকছে আর বাইরে থাকলে পালিয়ে বেড়াচ্ছে, তাহলে তার সংসার আছে, পরিবার আছে, এবং তাদের একটা দেখভাল করার ব্যাপার আছে। সেই জিনিসগুলো তো আমাদের এখানে নেই। এবং আপনি দেখুন যে নির্বাচন যেগুলো হচ্ছে এখন, মানবাধিকারের যেই প্রশ্নটা আনছেন, মানবাধিকারটা তো আসবে হলো আপনি গণতান্ত্রিক পরিবেশটা যদি ফেরত আনবেন, সুশাসনটা যদি থাকে, তাহলে মানবাধিকার কিন্তু তখন প্রতিষ্ঠিত হবে। তো আপনি সুশাসনটা কিভাবে আনবেন? সুশাসন আনতে হলে তো গণতান্ত্রিক একটা ব্যবস্থা লাগবে, জনগণের সরকার হতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের কাছে আমাদের নিয়ন্ত্রণটা নেই, আমরা আঞ্চলিক প্রভু কিংবা পশ্চিমা যারা আছে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, এবং ক্ষমতায় কে থাকবে, কে পরিবর্তন হবে, কোন দলের কোন নেতা কখন আসবে, সেটা কে নির্ধারণ করবে, আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করছে। এই সিদ্ধান্তটা তো জনগণ নেবে। এখন আপনি যদি বলুন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রশ্ন আমি শুনেছি গতকাল বা তার আগে, আমাকে সরিয়ে কাকে আনবে? আসলে এটার একেবারে সিম্পল জবাব হচ্ছে জনগণের হাতে ছেড়ে দিতে হবে। তারাই ওনাকেই আবার আনতে পারে, তাতে কোনো সমস্যা নেই, উনি যদি জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে আছেন। ফলে আমাদের দেশে মানবাধিকার যে জায়গাটায় আটকা পড়েছে, যে ঘরটায় আটকা পড়েছে, গণতন্ত্রহীনতা এবং গুড গভর্নেন্সের অভাব, এবং সেটা শুধুমাত্র বিরোধী দল বা আপনি বিএনপি বলুন বা 62-63 দল বলুন, সেটা না, সবচেয়ে বড় ভিকটিম কিন্তু আওয়ামী লীগ দলটাই হয়ে গেছে। আপনি দেখুন, ডামি নির্বাচনের পর
এখন যে বিষয়টা হচ্ছে উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ পরিষ্কার ঘোষণা দিয়েছে আমরা দলীয় প্রতীকে নির্বাচন করব না এবং মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন থাকবে না। এর মানে কি? তারা যদি থাকে প্রভাব বিস্তার করবে। তার মানে হচ্ছে যে শাসক দল স্বীকার করে নিয়েছে যে এমপি মন্ত্রীরা যদি ক্ষমতায় থাকে তাহলে নির্বাচন প্রভাবিত হয়। তাহলে বিএনপি যে এতদিন দাবি করছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে সংসদ বহাল রেখে এবং তাদের আন্ডারে যদি নির্বাচন করে তাহলে ইলেকশন কমিশন কিছুই করতে পারে না। তার মানে বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের দাবিটা কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনে প্রতিষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগ যে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন দলীয় কোনো ধরনের শৃঙ্খলা মানছে না। ধরেন বিএনপি প্রসঙ্গ যেহেতু আসলো, মানে যুক্তরাষ্ট্রে যে বিক্ষোভ হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধরপাকড় চলছে, সেখানে বিএনপির কোনো রকম পর্যবেক্ষণ মতামত দেখছেন? দেখুন আমাদের বিএনপি কি পর্যবেক্ষণ করছে আমি সেটা জানি না। ব্যক্তিগতভাবে আমি বলি যে বিএনপি এখন যে কাজটি করা উচিত আমি মনে করি যে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করা হচ্ছে খুবই জরুরি কাজ। যেমন ছাত্ররা যখন বলে, আমি মনে করি যে তাদের প্রধান দায়িত্ব, বাংলাদেশের বিএনপি বিশ্ব মোড়ল নয় যে সারা বিশ্বের মানবাধিকার নিয়ে কথা বলে। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব পরিচয়ের কথা বলছে। যেমন প্যালেস্টাইন সেই মুক্তি স্বাধীনতা আন্দোলন আমাদের সিরাজুল ইসলাম স্যারের যে সংগঠনটা, তারা কথা বলছে, তারা বলছে যে ওখানে অর্থাৎ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র চায়। ঠিক আমি মনে করি যে বাংলাদেশে সিরাজুল ইসলাম চৌধুরী স্যারদের এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন সহাবস্থান করবে, এই বিষয়ে আরো জোরালো বক্তব্য দেওয়া। ফলে কাজী রিয়াজুল হকের কাছে একটু যাব। কাজী রিয়াজুল হক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। স্যার, বাংলাদেশের যে মানবাধিকার রিপোর্ট 2023 সালের, সেখানেও যেটি বলা হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে আপনার গুম, খুন, নির্যাতন বিষয়গুলো আগের মতোই আছে। সেই জায়গায় কোনো রকম অগ্রগতি দেখছেন? এবং স্যার যেটি বলছিলেন যে বিশ্বের কোন দেশে কোন মানবাধিকার সেটা দেখার দায়িত্ব বাংলাদেশের না, নিজেদের দিকে বেশি গুরুত্ব আরোপের কথা তিনি বলছেন। বিএনপির না, বাংলাদেশ বিএনপির না, ব্যক্তি হিসাবে সকলেরই আছে, কিন্তু দল হিসাবে রাষ্ট্রে গণতন্ত্র বেশি দায়িত্ব। আমাকে বলছেন? জি জি জি। মানবাধিকার একটা মানবাধিকার হিউজ ক্যানভাস, জি, বিশাল একটা ক্যানভাস, এবং এই ক্যানভাসে এক একটা জায়গায় এক এক দৃষ্টিকোণ থেকে দেখা হয় মানবাধিকারটাকে। তো এই যে যেমন ধরেন আমরা কথার মধ্যে নির্বাচন টেনে নিয়ে এসি, নির্বাচন ইজ এ পার্ট, অবভিয়াসলি সবকিছুই মানবাধিকারের মধ্যে আসে, কিন্তু মানবাধিকার অর্থই না নির্বাচন। আবার ঠিক তেমনি ভাবে গুম খুমের মানবাধিকার অর্থ না, মানবাধিকার অর্থ সামগ্রিকভাবে সবকিছু। আপনি দেখেন বেসিক জিনিস হচ্ছেন মানবাধিকার, সেটা হচ্ছে রাইট টু লাইফ, রাইট টু ফুড, জি, রাইট টু এডুকেশন, রাইট টু মেডিকেল ফ্যাসিলিটিস। এগুলো হচ্ছে মানবাধিকারের সবচেয়ে বড় জিনিস। এই জিনিসগুলো মানুষকে দিতে হবে, এটা আমরা ভুলে গেছি এখন। আমরা শুধু গুম হত্যাকাণ্ড নিয়ে আছি। গুম তো অবশ্যই একটা ঘৃণিত কাজ, কিন্তু আমরা সেটার মধ্যেই আছি। দেখ, সেটাও বলবো আমি, সেই জিনিসটাও কিন্তু আমরা শিখেছি ওই পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আমরা শিখেছি। আই এম সরি, হারিয়ে যাচ্ছে। জি জি, আচ্ছা, হ্যাঁ, তো এটাও কিন্তু আমরা পশ্চিমাদের কাছ থেকে শিখেছি। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গুম, হত্যা, এগুলো ওরাই এক এক সময় বলে। যেমন ধরেন এই যে সমস্ত বিলিংটন সাহেব থেকে শুরু করে বিভিন্ন সময় ওই ডোনাল্ড লু, তারপর যারা যারা বিভিন্ন সময় এসেছে, তারাই বিভিন্ন সময় বলেছে যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আমরা কিন্তু যেভাবে ছিলাম সেইভাবেই আছি আর কি। মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশে অনেকবারই খারাপ হয়েছে। আপনি যে ইফ ইউ গো ব্যাক টু 77-78, মানবাধিকার পরিস্থিতি এক রাতে 100 লোককে এক মিনিটে ট্রায়াল করে একজন লোকের ট্রায়াল ইন দ্য নেম অফ ট্রায়াল, এক মিনিটে একজন লোক হত্যা করা হয়েছে। তো এইটা যে বাংলাদেশে সবসময় কম বেশি ছিল। এখন আমরা মানবাধিকারে সেই স্কেলে আসতে পারিনি, এগোতে ঠিকই, কিন্তু এখন কিন্তু মানবাধিকার এই বিষয়গুলো নিয়ে এত কথা হয় না। আমার যেটা মনে হয়, আমরা যতদূর শুনি ততটা কথা এখনো হয় না। এখন যেটা হয় সেটি হচ্ছে যে একটু আগে আমাদের ওই বিজ্ঞ আলোচক বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গুড গভর্নেন্সের কথা। এখন যেটা গুড গভর্নেন্সের কথা, গুড গভর্নেন্স আমাদের এনশিওর করতে হবে, আমাদের দুর্নীতি দূর করতে হবে, এইগুলো এখন আলোচ্য বিষয়। জি জি। আর এই জিনিসগুলোকে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, তাহলে আমি মানুষের মানবাধিকারগুলো সুরক্ষা করতে পারবো। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আমি একটু স্টুডিওতে ফিরতে চাই। অধ্যাপক ডক্টর মহিদুজ্জামান স্যার বলছিলেন, শুনছিলেন আমাদের যে মূল সংকটের জায়গাগুলো, ধরেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে গেলে যে ব্যাকগ্রাউন্ডে যেসব কাজ করা দরকার, সেগুলোর কোনো রকম উন্নতি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু সংগ্রহভাবে বলি। জি জি জি।
যে একটা বলছেন যে বিএনপি যদি বলি দেশের একটা মেজর পলিটিক্যাল পার্টি, বিএনপি কিন্তু এই এমনকি প্যালেস্টাইন এটাও নিন্দা করতে পারেনি, কারণ যাতে আমেরিকান প্রভু অখুশি হবে, বিষয়টা তাই, আর কিছুই না। বিএনপি তার শাসনামলে সেই তালেবানদের সমর্থন দিয়েছে। এই বাংলাদেশের এই রাস্তায় রাস্তায় ঢাকা শহরে এ হয়েছে, আমরা সবাই এই তালেবান বাংলা হবে আফগান, এবং সেখানে বাংলা বাই প্রতিষ্ঠা সহ নানা কিছু হাওয়া ভবন থেকেও করা হয়েছে, এবং সেই যে আইএসআইড সাথে সংযোগ, সেখানে কিন্তু সেটা করা হয়েছে। মুসলিম উম্মা, আই ডোন্ট বিলিভ দিস থিংস। আমি মনে করি না যে প্যালেস্টাইন ইস্যুটা মুসলিম উম্মার ইস্যু, নিছকই একটা মানুষের ইস্যু। শিশু নারী নির্বিচারে হত্যা হচ্ছে, তো সেখানে তারা ভোটের জন্য মানুষকে ম্যানিপুলেশন করার জন্য কিন্তু সেগুলো করেছে। তাহলে এখন অন্য নামে করতে চায়, কিন্তু আমেরিকাটা এটা জায়েজ, ব্যাপারটা তাই। কারণ ওই যে ক্ষমতায় যেতে হবে আমাকে, উনি ঠিকই বলছেন, মানবাধিকারের মূল যে ইস্যু, আমরা সার্বজনীনভাবে এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেটি কাজ করা, মানুষের অন্যান্য আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং এই জিনিসগুলো যদি বলেন, আমি বলতে চাই না যে অতীতে করেছে বলে এই সরকার করবে। যেই মানবাধিকার লঙ্ঘন করুক, whoever he or she may be, we cannot support, we never support. সুতরাং এখন আমলেও যেগুলো হচ্ছে, সুতরাং কিন্তু গড়ের সাথে মিলাইয়া যারা আজকে বড় বড় কথা বলছে, জি জি, হাজার হাজার, এই যে সামরিক স্বৈরশাসক মরহুম জিয়াউর রহমান হাজার হাজার মানুষকে, সেনাবাহিনীর, আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্য, অন্য রাজনৈতিক কর্মী, অন্যদের নির্বিচারে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়েছে, হাজার হাজার, অন্তত 30-40 হাজার। এক রাতে 230 জন এই বগুড়া ক্যান্টনমেন্টে ফাঁসি দিয়েছে। প্রত্যেকটা লোক ফাঁসির দড়িতে যাওয়ার সময় বলছে যে আল্লাহ, আমরা নিরাপরাধ মানুষ, এই বিচার তুমি করো। হয়েছে না? আজকের বাংলাদেশে সেটা হয়েছে। 2001-এর পরে, পট পরিবর্তনের পরে একটা শিশু রেহাই পায় নাই। আজকে একটা দেখান 2009-এর পরে এরকম ঘটনা হয়েছে। হ্যাঁ, রাজনৈতিকভাবে প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে, রাজনৈতিকভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, সত্য মামলা হচ্ছে, আই এগ্রি, এটা আমি সবাই জানি। এটা আমি বলবো না যে একেবারে সরকার সব জেনুইন করছে, কিন্তু আমাদের আস্তে আস্তে আগাতে হবে। এই সব জায়গায় কোনো অগ্রগতি, নির্বাচন বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার সর্বোচ্চ হচ্ছে ইডি, সিবিআই, এগুলো কি এখন যে ওয়ার্ল্ড পলিটিক্স যেটি হচ্ছে, এখন যে বৈশ্বিক রাজনীতি দেখছেন, সেগুলাতে কি এই যে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের বিষয়টা কি আগে থেকে প্রকট হয়ে যাচ্ছে দিন দিন? এখন আপনি ধরেন খোদ আমেরিকাতে, আপনি ধরেন এর আল গোর এবং এর নির্বাচন আপনাদের মনে আছে, বুশের ফ্লোরিডায়, সেখানে বিষয়টা জানেন। পরে জাজমেন্ট, সুপ্রিম কোর্ট কিভাবে রায় দিল, তারপরে এই গত নির্বাচন হলো, ট্রাম্প মানল না, হামলা করলো পার্লামেন্ট, হচ্ছে না এখনো। হ্যাঁ, এক একটা সময় তো থাকে। ভারতে তো এই বিষয়টা, মানে ধরেন ভারত তো অন্যতম গণতান্ত্রিক দেশ, এবং সেখানকার নির্বাচন নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠে নাই। এবার কি একটু, এবং হচ্ছে সাম্প্রতিক যেহেতু ওইরকম, এই যে উনি যে কথার প্রথম বলছে, আমি কিছুটা একমত, অনেক জায়গায় যারা স্ট্রিম ন্যাশনালিস্ট, এটা কোনোই ভালো না, স্ট্রিম রাইটিস্ট অর স্ট্রিম লেফটিস্ট হোয়াটএভার, তাদের একটা গণতন্ত্র যদি ওইভাবে বলেন অ্যাকোমোডেশন, তাহলে মধ্যপন্থা একটা নিয়েই আগাতে হবে। এবং সেটি বাংলাদেশ, আমি বলবো যে পিছিয়েছে না এগিয়েছে, এই প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, বাংলাদেশ, আমরা যদি ওইভাবে বিশ্লেষণ করি প্রতিটা প্রপঞ্চ ধরে, তাহলে বাংলাদেশ অনেক এগিয়েছে, গণতন্ত্রের সেই মৌলিক মানবাধিকারের জায়গায়ও অনেক এগিয়েছে। মানুষের ভাত, মানুষের আশ্রয়, মানুষের খাদ্য, অনেক কিছুই বাংলাদেশ। মানবাধিকার রিপোর্টের জায়গায় তো একই জায়গায় না, সে তো আমেরিকান রিপোর্ট। এখন আমেরিকার রিপোর্ট যে বায়াস হয় না, ইটস নট এ ফ্যাক্ট। আপনি দেখেন যে এই যারা শাপলা চত্বরে সেই ঘটনায়, সেখানে আমাদের অধিকার, আমাদেরই বন্ধু বান্ধবের সংগঠন, তারা কোন দেশের কি কাহিনী এনে, সেই সব লাশ অন্য দেশের ঘটনা এনে এখানে একটা তারা তৈরি করলো যে এইভাবে লোক হত্যা করেছে, লোক শুয়ে পড়ে আছে, করে একটা তারা রিপোর্ট তৈরি করলো। এবং আমেরিকা একপাক্ষিক, অর্থাৎ তাদের রাজনীতির সাথে আপনি থাকেন,
তাদের সাথে আপনার দেশের স্বার্থ, জাতীয় স্বার্থকে বিকাই দিয়ে তাদের পক্ষে সমর্থন দেন, তাহলে আপনার সব হালাল। জি, অনেক ধন্যবাদ। যেমন ইসরায়েলের হালাল, মিডল ইস্টে অনেক দেশ আছে। ডক্টর কামরুল হাসান, আমি একটু জানতে চাই যে মানে এখন যে প্রশ্নটি কাজী রিয়াজুল হকের কাছে করেছিলাম যে যুক্তরাষ্ট্রকে বিশ্ব মোড়ল বলা হয়, যুক্তরাষ্ট্র সব দেশে পলিটিক্সে ইন্টারফেয়ার করতে পারে, সেই সক্ষমতা তাদের আছে, ওয়ার্ল্ড ইকোনমিতে তাদের বড় ভূমিকা আছে, তারা যে কারণে মানে ওয়ার্ল্ড পাওয়ার হিসেবেই তারা বিভিন্ন যে মানবাধিকার নিয়ে কথা বলে, তাদের সেই সুযোগটা আছে। আমরা কি এখন যুক্তরাষ্ট্রে যে বিক্ষোভ হচ্ছে, যে ঘটনাগুলো এখন ঘটছে, সেই কারণে কি আমাদের মানবাধিকারের জায়গাগুলা মানে ইগনোর করার কোনো সুযোগ আছে কিনা, বা কোনো রকম স্বস্তি ফিল করছে বলে মনে হয় কিনা? আসলে আমি এটাকে উত্তর দিই এভাবে যে বিএনপির যদি কোনো ভুল থাকে, সেই ভুলটা শাসক দলকে 2014, 18 এবং 24-এর মতো কুৎসিত নির্বাচনের সার্টিফিকেট দেয় না। বিএনপি কি ভুল করলো সেটা জনগণ তাদের বিচার করবে। একটা অংশগ্রহণমূলক নির্বাচন হলে তাদেরকে বর্জন করবে। যেটা গুরুত্বপূর্ণ, যারা দায়িত্বে থাকবে তারা ওই পরিবেশ তৈরি করা। ফলে আমি মনে করি যে মানবাধিকারের প্রশ্নে আমার যে যদি সমস্যা থাকে, সেটা যদি আমেরিকায় কোনো একটা আপনার অপ্রেসিভ কোনো আইনের কারণে বা পুলিশের কোনো আচরণের কারণে একটা ছাত্রের প্রাণ যায়, সেটা দিয়ে আমি আমার বিশ্ববিদ্যালয়ে শাসক দলের ছাত্র সংগঠন দ্বারা একটা প্রাণ যদি কেড়ে নেওয়া হয় ওই দাবিতে, আমি তো সেটা সমর্থন করতে পারি না। যদি না পারি, তাহলে আমেরিকায় কি হচ্ছে সেটা দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা, এবং আপনি ওখানের রিপোর্টে আমি একটা জিনিস খেয়াল করলাম, তাদের প্রতিবেদনে, এটা তো আসলে তথ্য প্রমাণ সাপেক্ষ, তাদের ওটা অন্য জিনিস, কিন্তু এটা আসলে পররাষ্ট্র দপ্তর যে ভিত্তিতে করে সকল দেশ নিয়ে প্রতি বছরই করে। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ করা যেতে পারে। যেমন বিচার বহিত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, তারপর নিষ্ঠুর নির্যাতন, অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেওয়া, জীবনের প্রতি হুমকি, এর কোনোটাই কি মিথ্যা? এগুলো কি মানবাধিকারের অবনয়ন নয়? এবং দেখুন, পরিষ্কার একটা বলছে, বেগম খালেদা জিয়া সম্পর্কে যে কথাটি বলছে যে ওনাকে যে 2018 সনে দুর্নীতি ও অর্থ আত্মসাতের যে শাস্তিটা দিয়েছে, 10 বছর জেল দিয়েছে, এখানে ওনাকে আসলে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি। অথচ সাজাপ্রাপ্ত আসামি এর আগে, এই যে আমাদের রব সাহেব, এমনকি সেলিম, হাজি সেলিম, তারাও কিন্তু সাজাপ্রাপ্ত অবস্থায় কিন্তু বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছে। আসম আব্দুর রবও পেয়েছে। আমাদের কিন্তু এর আগেও এই বিষয়টি আছে। এখন দেখুন, তারা ওখানে যে জিনিসটি বলতে চায় যে এখানে তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হচ্ছে, এবং যে বিচারটি হয়েছে সেখানে একটা জিনিস বলতে চায়, তথ্য প্রমাণের ঘাটতি আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে তথ্য প্রমাণের ঘাটতি থাকা অবস্থায় এটা হচ্ছে। অথচ দেখুন, আমাদের সেই বেসিক ব্যাংকের বাচ্চু সাহেব ঘুরছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজার হাজার কোটি টাকা লুপাট করে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, টাকা ছাপিয়ে জীবন রক্ষা করতে হচ্ছে, বন্ড ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক, এবং ব্যাংকগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, তাদের কাউকেই চোখে দেখছে না। দেখছে হচ্ছে কি, ওখানে তথ্য প্রমাণের ঘাটতি, কিন্তু 2018-তে কিন্তু শাস্তি দিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়াকে 10 বছর। আমি আর একটা কথা শুধু যোগ করি, অথচ আপনি দেখেন সেখানে আরেকটা জিনিস বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতির মামলাগুলো ছিল, সেগুলো কিন্তু প্রসিকিউটররা একাগারের সেই তথাকথিত সেই সরকার যে মামলাটি করেছে সেগুলো কিন্তু সরিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ। এই জায়গাগুলোতে আসলে কাজী রিয়াজুল হক আসতে চাই, শেষ করব। কাজী রিয়াজুল হক, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নতির জায়গাটায় পরামর্শ কি থাকবে? আসলে আমরা তো নিজেদের জায়গাটা আরো নিশ্চয়ই স্বস্তিকর দেখতে চাই। আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে, মানবাধিকারের একটা স্ট্যান্ডার্ড আছে, মৌলিক মানবাধিকার থেকে শুরু করে অন্য বস্তু, বাসিস্থান, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে তার জীবনের অধিকার। আমি একটা কথা বলেছিলাম, রাইট টু লাইফ, খেয়াল করছি কিনা? রাইট টু লাইফ বলতে আমি বুম বলেছিলাম, বুম, এগুলোর ব্যাপারে। এটা পৃথিবীর সব দেশেই ঘৃণিত এই জিনিসটা যাতে আমাদের দেশের মানে না হয়, সেই জন্য সরকার আরো বেশি সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আমার এই ব্যাপারটাতে কথা, কারণ এটা এখনো মাঝে মাঝে আলোচিত হয়, ঘুমের কথা, এটার কথা, যদিও কমছে তারপরে আলোচিত হয়, এটা বন্ধ করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে আমি আমেরিকার ব্যাপারে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমেরিকান যে ল আছে, সেই পুলিশি নির্যাতনটা কিন্তু তাদের আইনে, ওরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম হার্ভার্ড পর্যন্ত চলে গেছে, তাই না? জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সবগুলোতে দিয়ে যে নির্যাতনটা চালালো,
তো এইগুলো কিন্তু তারা ক্রিমিনাল অফেন্স করেছে পুলিশ, এবং এই পুলিশকে যারা সহায়তা করে তারাও কিন্তু অপরাধী, এটা বাংলাদেশে হোক আর যে দেশে হোক না কেন। তো এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা তাদের কাছে দাবি রাখবো যে তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু তাদের কাছে আমরা মানবাধিকার দেখতে চাই। তাদের কাছেও দেখছি তারা মানবাধিকারের শাসনটা তারা মানবাধিকার তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। আর সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটি হচ্ছে এই যে ফিলিস্তিনের উপর ফিলিস্তিনি শিশু এবং নারীদের উপর নির্যাতন করা যেটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ নারী এবং শিশুদের উপর নির্যাতনটা। এই যে নির্বিচারে তারা যে নির্যাতন করে যাচ্ছে, এবং এই নির্বাচনের রেটে কত দূর যাবে। আমেরিকার বিশ্ববিদ্যালয় পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সেরা ছেলেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে যে পড়াশোনা করে। আমরা আশা করি যে মানবাধিকার যেখানে লোক হোক সেখানে যাতে সবাই আসলে প্রতিবাদ অ্যাটলিস্ট জানায়। এক লাইনে স্যার আমরা শেষ করবো। আমি মনে করি যে আমেরিকা ইসরায়েল যা করছে মানে দুই অংশ, সেটা আমি নিন্দনীয় নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশকে মানবাধিকার প্রতিষ্ঠা আরো অনেক এগিয়ে যেতে হবে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতাকে আরো বেশি এনশিওর করতে হবে। জি জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে অধ্যাপক ডক্টর মহিদুজ্জামান, অধ্যাপক ডক্টর কামরুল হাসান, কাজী রাজুল হক, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 দেওয়ার জন্য। দর্শক এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24